সাপটির দেশি নাম চন্দ্রবোড়া, কিন্তু এখন আমরা সবাই এই সাপটিকে চিনি রাসেলস ভাইপার নামে। কি করে এই সাপটি চন্দ্রবোড়া থেকে রাসেলস ভাইপার হলো? একজন গবেষক ছিলেন যিনি সাপ নিয়ে গবেষণা করতেন, সাপের শ্রেণীবিন্যাস করেছিলেন। তার নাম প্যাট্রিক রাসেল। তার নামেই এই সাপটির নাম। অন্য গবেষকরা দেন রাসেলস ভাইপার। এই সাপের চরিত্র, এই সাপের পছন্দ অপছন্দ, এই সাপ কি আদৌ আতঙ্ক তৈরি করছে কিনা, এই সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই ভেনম রিসার্চ সেন্টারের গবেষকদের সাথে। আমরা একটু জানতে চাই কি করে এটি রাসেলস ভাইপার হয়ে গেল। ধন্যবাদ। আপনি অলরেডি বলেছেন যে প্যাট্রিক রাসেলের সম্মানার্থে এই সাপটির নাম করা হয়েছে রাসেলস ভাইপার। পৃথিবীতে দুই ধরনের রাসেলস ভাইপার পাওয়া যায়। বাংলাদেশে যে রাসেলস ভাইপার পাওয়া যায় তাকে দাবইয়া রাসেলি, তার বৈজ্ঞানিক নাম, বাংলা নাম চন্দ্রবোড়া। রাসেলস ভাইপার আসলে আতঙ্কের নামই নয়, এটা মানুষের তৈরি, এটা মানে আপনার সোশ্যাল মিডিয়ার তৈরি। রাসেলস ভাইপারের এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি যেটা থেকে আমরা রাসেলস ভাইপারকে আতঙ্কের সাপ বলে পরিগণিত করতে পারি। রাসেলস ভাইপার অত্যন্ত অলস প্রকৃতির একটা সাপ। এই সাপটি সাধারণত যে কাজটি করে, আপনার এই সাপটি খুব স্লো মুভমেন্ট করে, খাবারের জন্য কোনো একটা জায়গায় বসে থাকে। যখন তার খাবার আসে তখন সে এটাকে অ্যাম্বুশ করে। আমরা যে জিনিসটা জানি আর কি, যে খাবারের জন্য লুকিয়ে থাকা, খাবারটা যখন তার কাছে আসতেছে তখন সে ওই খাবারটাকে ছবল দিয়ে শিকার করে দেন এই খাবারটা খায়। আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে এই রাসেলস ভাইপার সাপ যে কিনা হচ্ছে ইঁদুরের পেছন পেছন তার ঘর বাড়িতে যে হচ্ছে তার পুরো বংশ ধরে খেয়ে ফেলে। এগুলো একদমই মিডিয়ার তৈরি। মানুষ কীভাবে এগুলো চিন্তা করে এটা মানুষই জানে, কিন্তু এ ধরনের কোনো সত্যতা সায়েন্সে নাই। এই সাপটা বাংলাদেশে মাঝখানটা গত 5-6 বছর আগে বাংলাদেশে এই সাপটার উৎপাত এত ছিল না, এই সাপটাকে দেখা যায়নি এই পরিমাণে। একটা সময় এর পেছনে একটা কারণ আছে। বাংলাদেশে এই সাপের উপযুক্ত জলবায়ু বা পরিবেশ যেটা, সেই পরিবেশটা মাঝখানে কিছুদিন ছিল না, লম্বা সময় আগে এটা ছিল না। যে সময়টা, ওই সময়টাতে বরেন্দ্র অঞ্চলে, উষ্ণ অঞ্চল, সেখানে কিছু এই সাপের ব্যাপার ছিল। সেই জায়গায় এর বংশবৃদ্ধি আস্তে আস্তে হয়েছে। একটা সাপ তো এক বছরে হঠাৎ করে সংখ্যা বেড়ে যায় না। এই সাপটা তখন এই জায়গা থেকে সংখ্যা বৃদ্ধি ঘটতেছে, এবং বাংলাদেশে গত কয়েক বছরে পরপর বেশ কয়েকটা বন্যা হয়েছে। সেই বন্যার পানিতে এই সাপগুলো আপনার বন্যার পানিতে এই সাপটা হচ্ছে সব দিকে ছড়ায় পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং সেটা কোথায় হয়েছে? পদ্মা নদী কেন্দ্রিক যে আপনার বেল্ট আছে, পদ্মা নদী কেন্দ্রিক যতগুলো জেলা আছে সেখানে দেখা যাচ্ছে পদ্মা নদীতে এটা ভেসে এসে এই আপনার জেলাগুলোতে চরাঞ্চলে এদেরকে পাওয়া যাচ্ছে। এই সাপগুলো মূলত ইঁদুর জাতীয় প্রাণী খায়। ক্ষেত্র বিশেষে এরা যদি ছোট পাখি শিকার করার সুযোগ পায় সেক্ষেত্রে পাখি জাতীয় প্রাণীও খায়। তবে হ্যাঁ, এটা মূলত আরামপ্রিয়, যেহেতু অ্যাম্বুশ ইটার, এরা লুকিয়ে থেকে খাদ্য শিকার করে। এরা মূলত খাবারের পেছনে শিকারের জন্য দৌড়ায় না, এরা চুপচাপ বসে থাকে এক জায়গায় 2-3 দিন। এই সাপটা রেস্টিং পজিশনেই থাকে। এরা হচ্ছে সুন্দর, সাপটা দেখতে অত্যন্ত সুন্দর। এই সাপটার গায়ের রং ধূসর কালারের, আপনার তার উপরে কালো এবং সাদার একটা চক্র অর্ধচক্রাকার থাকে, যে জায়গা থেকে একে অর্ধচন্দ্রের মতো দেখা যায় থেকে চন্দ্রবোড়া এটাকে বলা হয়েছে। এই সাপটা আপনার ওই মাথার পেছন থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত পিঠের উপর এক শ্রেণীতে আপনার সেকলের মতো একটা ছোট 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 গোল 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 একটা রিং সিরিয়াল একটা আছে। সাপটা দেখতে অত্যন্ত সুন্দর। প্রত্যেকটা সাপ, সরীসৃপ জাতীয় প্রাণীরা চেষ্টা করে যে পরিবেশের সাথে অ্যাডাপ্ট করার জন্য তাদের পুরুষ এবং স্ত্রী প্রাণীর সংখ্যাটা নিয়ন্ত্রণ করার। কিছু কিছু প্রাণী তারা তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে এটা খুব সহজে করতে পারে। আমরা কুমিরের ক্ষেত্রে যেটা জেনেছি যে একেবারে মানে মেল ফিমেলটাকে সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। তেমনিতে আমরা এখনও সায়েন্টিফিক্যালি জানি না যে এরা আসলে সত্যিকার অর্থেই রাসেলস ভাইপার তার মেল ফিমেলটাকে হচ্ছে সে নিজের ইচ্ছাতেই প্রডিউস করার তাদের কোনো মেকানিজম আছে কি না। তবে আমরা যে জিনিসটা পাচ্ছি যে একটা বড় সংখ্যক ফিমেল বাচ্চা, আমরা যে বাচ্চাগুলো পাই তাদের মধ্যে ফিমেল বাচ্চা থাকে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ওভোভিভিপেরাস একটা সাপ, যে সাপটা
আপনার সরাসরি ডিম পাড়ে না, যেই ডিমটা সে হচ্ছে তার মায়ের পেটের ভেতরে থাকে, ওইখানে বাচ্চা তৈরি হয়, বাচ্চা ওইখানে প্রসব হয়, দেন হচ্ছে আপনার ওই বাচ্চাগুলো মায়ের পেট থেকে বাইরে বের হয়ে আসে। যেহেতু এই সাপের বাচ্চা হয় সেহেতু এই সাপের সার্ভাইভাল রেটটা বেশি। অন্যান্য সাপের যেহেতু বাইরের থেকে ডিম নষ্ট হওয়ার সুযোগ থাকে, এদের সেই সুযোগটা নেই, সেহেতু এদের বাচ্চা সার্ভাইভাল রেট বেশি। রাসেলস ভাইপার যেহেতু বাচ্চা পারে, সেহেতু আমরা যেটা জানি, আমাদের রিসার্চে আমরা যেটা পেয়েছি যে এরা বাংলাদেশে 30 থেকে 35টার মতো বাচ্চা দিয়েছে। এটা আমাদের কাছে বিজ্ঞানভিত্তিকভাবে এই তথ্যটা আছে। আমরা বিভিন্ন জার্নাল থেকে দেখি দেশের বাইরে অন্যান্য জায়গায় 60 থেকে 65টা পর্যন্ত বাচ্চা হওয়ার রেকর্ড আছে। কিন্তু যে জিনিসটা প্রকৃতিতে ঘটে সেটা হচ্ছে যে এই রাসেলস ভাইপার সাপ বা যে কোনো সাপের বাচ্চাই এই প্রকৃতিতে টিকে থাকতে তাদের অনেক সময় লাগে, বা তাদের একটা বড় সংখ্যক সাপ ছোটোবেলাতেই মারা পড়ে, একটা বড় সংখ্যক সাপ ছোটোবেলাতেই বিভিন্ন খাদক প্রাণীর খাদ্যের পরিণত হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর পার্সেন্টেজটা অনেক কম। দেখা যাচ্ছে 10টা সাপের বাচ্চা ফুটেছে, সেখান থেকে হয়তো 2টা বা 3টা সাপ আপনার প্রকৃতিতে অ্যাডাল্ট হওয়ার সুযোগ পাচ্ছে। বাকি সব যদি বেঁচে থাকতো আমরাই তো বেঁচে থাকতে পারতাম। হ্যাঁ, সব বেঁচে থাকলে। এরা বেশি বাচ্চা দেওয়ার কিন্তু এটা একটা কারণ। দেখেন ইঁদুর অনেক বাচ্চা দেয় কারণ এর সংখ্যাটা বাড়ানো প্রয়োজন। তারপরে আপনার এই সাপ বেশি বাচ্চা দিচ্ছে কেন? যাতে পরবর্তী প্রজন্মটা সামনের দিকে আগাইতে পারে। এদের তো প্রকৃতিতে অনেক ধরনের হার্মফুল প্রাণী আছে যারা হচ্ছে এদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করবে, যে এদের তো টিকে থাকাটা অনেক কঠিন। তো এরা পরবর্তী প্রজন্মটাকে সামনে আগানোর জন্য কি করে, অনেক বেশি সংখ্যক হয়তো বাচ্চা দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রকৃতিতে শেষ পর্যন্ত অ্যাডাল্ট বা বাচ্চা জন্মদানে সক্ষম এরকম মা তৈরি হতে হতে দেখা যায় হয়তো একটা সেট থেকে 2টা বা 3টা বাচ্চা বেঁচে।